বেসিক ক্লাসের আমরা আরও একটি ক্লাসে হাজির হতে পেরেছি মহান আল্লাহর কাছে, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ এটি হচ্ছে ক্লাস 26। যারা নতুন বন্ধু রয়েছে কমেন্টে অবশ্যই একটু সরা দেবেন নিউ রুমে। আর যারা পুরনো আছো অবশ্যই একটু, তো যার কারণে আমি বলবো তুমি যদি ইংরেজি শিখতে চাও, তুমি যদি এনথুজিয়াস্টিক হও, খুব বেশি শিখতেই চাও নাছর বান্দা, তাহলে এই আয়োজনটি তোমার জন্য। আচ্ছা, আমরা কী আলোচনা করবো আজকে, তোমাদের সেটা মনে আছে কিনা আমি একটু জানতে চাই। ওকে, ভার্বস নিয়ে আমরা কথা বলছিলাম গত ক্লাসে, একটু মনে করে দেখো 25তম ক্লাসে কিন্তু আমরা ফাইনাইট ভার্বের দুটো প্রকার, প্রিন্সিপাল ভার্বস, এরপর অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলেছিলাম। অক্সিলারি দুইটা প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর আরেকটা হচ্ছে মডেল অক্সিলারি। তো গত ক্লাসে আমরা প্রাইমারি অক্সিলারি নিয়ে কথা বলেছিলাম, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মনে আছে তো? তো আজকে আমরা কথা বলবো মডেল ভার্ব নিয়ে। ইংরেজি গ্রামারে খুব ইম্পর্টেন্ট একটি টপিক হচ্ছে এই মডেল ভার্বস। আর মডেল ভার্বসটা অনেক কারণেই ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে স্পোকেনে অনেক বেশি লাগে, ফ্রি হ্যান্ড রাইটিংয়েও অনেক প্রয়োজন হয়। সো মডেল ভার্ব এবং এর সঙ্গে সেমি মডেল। ওকে, সো আমরা মূলত এই হলো দুইটি প্রকার নিয়ে আজকে আমরা কথা বলবো, মডেল ভার্ব এবং সেমি মডেল। আলোচনাটা বেশ লম্বা বলা যায়, সেই জন্য একটু ধৈর্য নিয়ে সাথে থাকতে হবে, কেমন? ওকে, আলোচনা শুরু করছি, একটু মনোযোগী হও। আচ্ছা, মডেল ভার্ব মানে কি? প্রথম কথা হচ্ছে মডেল ভার্ব বললে এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মডেল ভার্ব ইজ ওয়ান কাইন্ড অফ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব বেসিক্যালি হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয় বিভিন্ন সময় এগুলোর ঠিকঠাক মতো অর্থ করতে না পারা এবং সেন্টেন্সে ব্যবহার করতে না পারাটাই বড় একটি সমস্যার কারণ। তো আমি তোমাদেরকে ছোট্ট একটা টেস্ট দিই, হ্যাঁ, টেস্ট দিয়ে তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি যে কোন বাক্যটিকে আমরা সঠিক বলতে পারি। লাইক আমি একটি বাক্য বললাম যে আই ডু নট ওয়েট, এবং আরেকটি হচ্ছে যে আই কান্ট ওয়েট। তো এই দুটি বাক্য দিয়ে প্রশ্ন হচ্ছে যে কোন বাক্যটিকে আমি সঠিক বলতে পারি। সো একটু বলো দেখি, হুইচ ওয়ান ইজ কারেক্ট, কোন বাক্যটিকে আমি সঠিক বলতে পারি? দ্রুত ঝটপট করে একটু জানিয়ে দাও। ওকে, দেখো যারা আনসার করেছে তোমাদের সবাইকে অভিনন্দন। একটু জেনে নাও, আই ডু নট ওয়েট বাংলা অর্থ হলো যে আমি অপেক্ষা করি না, সিম্পলি এটা নেগেটিভ। ওকে, এবং বাক্যটা ডেফিনেটলি রাইট, নেগেটিভ করে বাক্যটা রাইট। কারণ একেবারেই সঠিক উত্তর। সিম্পলি বলা হচ্ছে যে আমি ওয়েট করি না, কিন্তু যখন বলবো আমি ওয়েট করতে পারি না, হ্যাঁ, একটা সামর্থ্যের কথা আসবে, তখন আমি কান্ট ইউজ করবো। তার মানে এই বাক্যটাও নেগেটিভ, অন্যভাবে করা হয়েছে। ডু, ডাজ, ডিড, যেটা গত ক্লাসে শেখানো হয়েছিল, এইটা ছাড়াও আর বেশ কিছু ভার্বের সহযোগিতা নিয়েও বাক্যকে নেগেটিভ করা যায়। যদি এই ধরনের বাক্য নেগেটিভ করা হয় বা এই ভার্বগুলো ব্যবহার করা হয়, তাহলে সেটা দ্বারা বেসিকলি তোমার 5 ধরনের কাজ প্রকাশ পায়। তাহলে দুইটি বাক্যই রাইট, কিন্তু মডেল ভার্ব যেটা নিয়ে আমরা কথা বলছি, সেই মডেল ভার্ব মূলত বাক্যে যখন ব্যবহার হয় তখন সে যে কারণে তার কার্যগুলো সাধন করে থাকে। একটু ভালো করে শুনে রাখতে হবে, মডেল ভার্ব ইজ ইকুয়াল টু, ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টি, একটা হচ্ছে নেসেসিটি। এই মডেল ভার্ব না থাকলে তুমি বাক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরতে পারবে না। পসিবিলিটি, সম্ভাবনার কথা তুমি বাক্যের মাধ্যমে তুলে ধরতে পারবে না যদি না মডেল ভার্বের জন্ম না হতো। এরপরে পারমিশন, অনুমতি, তুমি কখনো পারমিশনের কথাটাকে সুন্দরভাবে প্রকাশ করতে পারতে না যদি মডেল ভার্ব আবিষ্কার না হতো। এরপরে ক্ষমতার কথা, পারি না, যেটাকে আমি বলতে পারি অ্যাবিলিটি, সক্ষমতা, রাইট। এবং সবশেষে মডেল ভার্বের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই চারটা ছাড়াও। ক্যান ইউ ইমাজিন এনিওয়ান? তোমরা কি কেউ বলতে পারো যে কেন আসলে মডেল ভার্বের আরও একটি কারণ উৎপত্তি? ইয়াস, সেটা হচ্ছে কন্ডিশন, অর্থাৎ শর্তমূলক বাক্যগুলোতে যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি তুমি বলতে আমি করতাম। সো মডেল ভার্বের মূলত এইম হচ্ছে একটি বাক্যতে এই 5টা নেসেসিটি, প্রয়োজনীয়তা পূরণ করা, প্রয়োজনীয় কথা বলার ক্ষেত্রে পসিবিলিটি, সম্ভাবনার অর্থে, পারমিশন, অনুমতির ক্ষেত্রে অ্যাবিলিটি, সক্ষমতা প্রকাশ করতে, কন্ডিশন, শর্ত প্রকাশ করতে। এই 5টাই হচ্ছে মডেল ভার্বের মূল কথা, মূল স্লোগান। যদি এই 5টি কাজ কোনো ভার্ব করে থাকে তাহলে তাকে বলা হয় মডেল ভার্ব। তো মডেল ভার্বের আমরা লম্বা একটা লিস্ট দেখব এবং এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা দেখব, কিন্তু তার আগে আমরা কমন কিছু বিষয় জানার চেষ্টা করি। যেমন মডেল ভার্বের আমরা যদি ক্যারেক্টারিস্টিক্স বা হচ্ছে ট্রেটস দেখে নিই, হ্যাঁ, মডেল ভার্বস অ্যান্ড দেয়ার ট্রেটস। মডেল ভার্বের আসলে বৈশিষ্ট্যটা কি, এরা কী বৈশিষ্ট্য নিয়ে চলে, এটা তোমাকে বুঝতে হবে। এটা নাম্বার 1 হচ্ছে নো টেন্স চেঞ্জ, অর্থাৎ এগুলোর কোনো টেন্স চেঞ্জ হয় না। যেমন যে কোনো ক্ষেত্রে এগুলোর কোনো টেন্সের পরিবর্তন হয় না। যেমন আমি যদি বলি, একটু খেয়াল করো, আমি যদি বলি আই ডু, ওকে, তুমি সেটাকে আই ডিড করতে পারবে। ওকে, তুমি হি ডাস করছো, অনেকভাবে তুমি এগুলো পরিবর্তন করতে পারছো। সো এই নর্মাল ভার্বগুলো যেগুলো নিয়ে গত ক্লাসে কথা বলেছি সেগুলো পরিবর্তন হয়, কিন্তু তুমি যখন ক্যানের ব্যবহার করবে, একটা মডেল ভার্ব দিয়ে আমি এক্সাম্পল দিচ্ছি, আই ক্যান,
পাস্ট টেন্স যে ফিউচার টেন্স যে কোনো ক্ষেত্রে তুমি ইউজ করছো আই ক্যান, সরি আমি সাবজেক্টটা ইউজ করে দেখাই ভিন্ন ভিন্ন, যেমন ইউ ক্যান, এরপরে তুমি ধরো ব্যবহার করলে হি ক্যান। দ্যাট মিনস হচ্ছে যে মডাল ভার্বগুলো টেন্স অনুযায়ী বা টেন্সের নিয়ম অনুযায়ী অথবা সাবজেক্ট বা পার্সন অনুযায়ী কোনোভাবে পরিবর্তন হয় না, মডাল ভার্ব পরিবর্তন হয় না। কিন্তু যদি কোনো মডাল ভার্ব পরিবর্তন হয়ে যায়, কিন্তু যদি আমি নাম্বার 2-তে বলি যে মডাল ভার্বস বাট ওকে চেঞ্জেস, কিন্তু যদি মডাল ভার্ব যদি চেঞ্জেস হয় অ্যাকর্ডিং টু সাবজেক্ট, তাহলে সেইটার নাম আর মডাল ভার্ব থাকবে না। মডাল ভার্ব বা চেঞ্জেস অ্যাকর্ডিং টু সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী তো চেঞ্জ হলো না, কিন্তু যদি কখনো মডাল ভার্বগুলো সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যায় রে বাবা, তাহলে সেই মডাল ভার্বগুলোর নাম হয়ে যাবে সেমি মডাল। তার নাম কি হবে? সেমি মডাল। এই সেমি মডালগুলো মডাল ভার্ব থেকে মানে সাধারণ মডাল ভার্বগুলো থেকে অনেকটাই আলাদা। এটা নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। আমি এক নজরে তোমাদেরকে মডাল ভার্বের মৌলিক বিষয়গুলো চিনিয়ে দিলাম, জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করতে থাকো। ওকে, সো মডাল ভার্বের ক্ষেত্রে এবার আমি তোমাদেরকে নিয়ে যাই। মডাল ভার্বের যে 4টি আমি তোমাদের কথা বলেছি যে মডাল ভার্বের কাজ হচ্ছে নেসেসিটি প্রয়োজনীয়তা, পসিবিলিটি, পারমিশন, অ্যাবিলিটি, কন্ডিশন। তো চলো একটু একটু করে দেখি আমরা। এই স্লাইডটা আমি তোমাদেরকে যারা পেইড ব্যাচে ভর্তি রয়েছে আমি সেখানে তোমাদেরকে শেয়ার করবো। ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট হোয়েন রাইডিং আ বাইক, অর্থাৎ বাইক চালানোর সময় আপনাকে অবশ্যই হেলমেট পরতে হবে। এই নেসেসিটি প্রয়োজনীয়তা পূরণ করেছে, রাইট? প্রয়োজনীয়তা। সো হিয়ার মাস্ট ইজ আ মডেল ভার্ব, মাস্ট ইজ আ মডেল ভার্ব। প্রসঙ্গত আমি ইউ এর পরেও মাস্ট দিয়েছি, এমনকি যদি আমি এখানে ইউ না দিয়ে এখানে হি দিতাম তাও আমি মাস্ট দেব, এমনকি যদি আমি এখানে আই দিতাম আই মাস্ট, তবুও আমি মাস্টই রাখবো। অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী মডেল ভার্বের পরিবর্তন হবে না, রাইট? যে কথাটা আমি বললাম। তাহলে আমরা প্রথমটায় ফিরে আসি, যেটা বলছিলাম যে ইউ মাস্ট ওয়্যার আ হেলমেট। নেসেসিটি, পসিবিলিটির কথা বলি, ইট মাইট রেইন লেটার, পরে বৃষ্টি হতে পারে। পসিবিলিটির ক্ষেত্রে আমরা চাইলে এখানে মাইটের জায়গাতে আমরা মেও লাগাতে পারি, ইট মে রেইন লেটার, কোনো সমস্যা নেই। তাহলে এই মডেল ভার্বগুলোর ব্যবহার হচ্ছে পসিবিলিটি, বৃষ্টি হতে পারে, সো টেক অ্যান আমব্রেলা, পরে বৃষ্টি হতে পারে তাই একটি ছাতা নিয়ে যাও। ওকে, পারমিশনের জন্য মে আই ইউজ ইউর ফোন টু মেক আ কল, আমি কি কল করতে আপনার ফোনটি ব্যবহার করতে পারি? সো ইটস পারমিশন। সো পারমিশনের জন্য আমরা মডেল ভার্ব ইউজ করতে পারি। ওকে, আমি মডেল ভার্বগুলো একটু রেড করে দিই। এরপরে আসি অ্যাবিলিটি, আমি পারি না, সে পারে না, এই ধরনের পারা সামর্থ্য অর্থে অ্যাবিলিটি আমরা মডেল ভার্ব ইউজ করি। যেমন শিহাব ক্যান স্পিক 3 ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি, অর্থাৎ শিহাব 3টি ভাষা স্বতঃস্ফূর্তভাবে বা অনর্গল বলতে পারে। সো ক্যান। ওকে, এবং স্পোকেনে তো এত পরিমাণে ব্যবহার হয়, আমি পারি না, রাইট? আমি পারতাম। ওকে, সামর্থ্য। এরপর আসি কন্ডিশন, শর্ত। ইফ আই হ্যাড মোর টাইম, আমার যদি অনেক সময় থাকতো, কন্ডিশন শর্ত, আই উড ট্রাভেল, এই যে উড, রাইট? সো মডেল ভার্ব। সো এই হচ্ছে শর্তমূলক বাক্য। তোমরা সর্বদাই মনে রাখবে এই হচ্ছে মডেল ভার্ব উৎপত্তি হওয়ার পেছনে 5টি কারণ। এই 5টি কারণ সংগঠিত করার জন্য মডেল ভার্ব ছাড়া তুমি কোনোভাবেই অক্সিলারি ভার্ব দিয়ে অথবা শুধু একটা ভার্ব দিয়ে কখনোই কমপ্লিট করতে পারবে না, রাইট? আচ্ছা, এরপরে আমরা এক নজরে একটু দেখে নেব যে মডেল ভার্ব কোনগুলো। আই হোপ তোমরা অনেকেই জানো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এটসেট্রা, রাইট? সো 1 থেকে শুরু করে 9 পর্যন্ত দেখে নিও। এরা হচ্ছে একেবারে অথেন্টিক মডেল ভার্ব। এরপরে বাকি যে 5টি রয়েছে সেগুলো হচ্ছে সেমি মডেল। সবার শেষে কথা বলবো ইনশাল্লাহ। এবার আমরা সব আলোচনাগুলোকে একটু তুলনামূলক বিশ্লেষণ করব। ক্যানের সাথে কুডের কী সম্পর্ক, বা ক্যান বা কুড নিয়ে কোনো দ্বন্দ্ব দ্বিধা আছে কিনা সেটি আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, এইভাবে সবগুলোই মেয়ের সাথে মাইট ইত্যাদি আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখো, প্রথম আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের কি, প্রথমটা হচ্ছে একটু আমি টেনে নিই, প্রথমটা হচ্ছে ক্যান এবং কুড। ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাবিলিটি, শিহাব ক্যান কুক আ ডেলিশিয়াস মিল, শিহাব সুস্বাদু খাবার রান্না করতে পারে। সো ক্যান মানে হচ্ছে পারা। মনে রাখতে হবে যত মডেল ভার্ব আছে একটা কমন সূত্র তোমরা সর্বদাই মনে রাখবে, সেই সূত্রটা হচ্ছে এইটা। আমি নোটসটা এখানে দিয়ে দিই, একটা গুরুত্বপূর্ণ নোটস করে নাও তোমরা। এইটা রাইট ফর্ম অফ ভার্ব বা বিভিন্ন জায়গায় তোমরা পেয়ে যাবে। যত মডেল ভার্ব আছে, মডেল ভার্বের পরে পরবর্তী একটা ভার্ব লাগবেই এবং তার হবে বেস ফর্ম। V1 মানে কি বলতো? বেস ফর্ম। ওকে, সো মডেল ভার্বের পর একটা দ্বিতীয় ভার্ব লাগবেই, কারণ এরা নিজেরা স্বয়ংসম্পূর্ণ কোনো ভার্ব নয়, এরা অক্সিলারি ভার্ব। এরপরে অবশ্যই একটা মেইন ভার্ব চায়। ওকে, এবং পাশাপাশি আরেকটি তথ্য মনে রাখবে, যদি কখনো মডেল ভার্বের পর একটা বি যুক্ত হয়, ক্যান বি, মাইট বি, মে বি, তাহলে এরপরে একটা ভার্বের V3 হয়ে যাবে, যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। এই কমন এবং গুরুত্বপূর্ণ তথ্যটি তুমি যদি জেনে রাখো তাহলে বিভিন্ন জায়গায় তুমি হেল্প পাবে। যেমন আমি যদি বলি যে উইল মেনশন ইট, উই উইল মেনশন ইট। ওকে, অথবা উই ক্যান মেনশন ইট। বাবা কি হলো এটা?
উই ক্যান মেনশন ইট। এই মেনশনের নিচে আন্ডারলাইন করে তোমাকে যদি বলা হয় এই মেনশনটা কি, আমার বিশ্বাস তুমি অবশ্যই পারবে। মডাল ভার্ব হচ্ছে ক্যান, ক্যানের পরে যেহেতু বসেছে অতএব এটার নাম হচ্ছে কি, এটা অবশ্যই ভার্ব এবং এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওকে ওকে কিন্তু যদি কোথাও এইরকম একটা টেস্ট তোমাকে দেওয়া হয় এবং যদি বলা হয় যে ইট, ফার্স্টে নেওয়া হলো ইট, তারপরে ক্যান, এরপরে বি, তারপরে ফিল ইন দ্য গ্যাপ, অ্যান্ড অপশনে বলা হচ্ছে মেনশনড, অপশন বিতে হচ্ছে মেনশন। আমি অর্থ বলছি, খেয়াল করো যে ইট ক্যান বি, তুমি তো এইটুকু জেনেছো যে ক্যান হচ্ছে মডেল ভার্ব। ওয়েল, সো মডেল ভার্ব যদি কোথাও বসে এরপরে যদি একটা বি বসে, এই তো বসেছে, সো পরবর্তী ভার্বে কি হবে, পাস্ট পার্টিসিপল। রাইট, সো অবশ্যই রাইট উত্তর হচ্ছে মেনশন। ওকে, সো উই ক্যান মেনশন ইট, আমরা এটা মেনশন করতে পারি। রাইট, পারি, আমার সামর্থ্য, অ্যাবিলিটি। ইট ক্যান বি মেনশনড, এটা উল্লেখ করা যেতে পারে, ইট ক্যান মেনশন। সো যখনই এরকম মডেল ভার্বের পর ওকে বি ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে যায় তাকে বলা হয় প্যাসিভ ভয়েস। কি ভয়েস? প্যাসিভ ভয়েস। যখন ভয়েস নিয়ে আমরা অনেক কথা বলবো সেখানে বিস্তারিত জানবে। জাস্ট এইটুকু জেনে রাখো যে এই হচ্ছে মৌলিক দুইটা প্যাটার্ন, কারণ আমি দেখেছি অনেকে এই ভুলটা করে ফেলো। এখন একবার একটা নিজেকে প্রশ্ন করো তো, যদি কোনো শিক্ষার্থী বলে যে ইয়েস আই ক্যান, ওকে ইয়েস আই ক্যান, প্রশ্ন করে বলা হলো এটি কি একটি সেন্টেন্স? অপশন বি PART, পার্ট অফ সেন্টেন্স, TN সেন্টেন্স। অপশন সিতে হচ্ছে ক্লজ, অপশন ডিতে হচ্ছে ফ্রেজ। একেবারে মৌলিক একটা প্রশ্ন, ঝড় ও গতিতে আমি আনসারটা তোমাদের কাছ থেকে প্রত্যাশা করছি, দ্রুত দ্রুত। যে ইয়েস আই ক্যান এই অংশটুকুকে আমরা কি বলতে পারি? বলো বলো দেখি, কি ধারণা পেলে? ইয়েস আই ক্যান, ইয়েস আই ক্যান। সো এই অংশটুকুকে আমরা কি সেন্টেন্স বলবো, পার্ট অফ আ সেন্টেন্স? আমরা কি সেন্টেন্সের একটা পার্ট বলবো, নাকি ক্লজ বলবো, নাকি ফ্রেজ বলবো? যদিও ক্লজ এবং ফ্রেজ নিয়ে আমি বিস্তারিত কথা বলিনি, কিন্তু এইটুকু বলে রাখি, ক্লজ হতে গেলে তার ভিতরে একটা ফাইনাইট ভার্ব থাকা জরুরি, অর্থাৎ যে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল রয়েছে। ওকে, ইয়েস আই ক্যান অ্যাকচুয়ালি এটা কোনো সেন্টেন্স নয়, এটা সেন্টেন্স নয়। কেন বলো তো? কারণ হলো, খেয়াল করো, মডেল ভার্ব কোথাও যদি থাকে, ইয়েস মডেল ভার্বের পরে অবশ্যই একটা ভার্ব থাকা উচিত। এখানে হয়তো একটা জিনিস লুকানো আছে, ইয়েস আই ক্যান ডু, ইয়েস আই ক্যান স্পিক, ওকে ডু স্পিক, ইয়েস আই ক্যান লিসেন, কিছু না কিছু একটা ভার্ব এখানে লুকানো আছে। যেইটা লুকানো আছে ভালো কথা, এটা স্পোকেনে ব্যবহার হয়, স্পোকেনে ব্যবহার হয়। বাট এটাকে আমরা যখন জিজ্ঞাসা করছি বা বোঝানোর প্রসঙ্গ আসছে তখন কোনোভাবে এটাকে সেন্টেন্স হিসেবে দাবি করা যাবে না। ইটস এ পার্ট অফ আ সেন্টেন্স, এটা হচ্ছে সেন্টেন্সের একটা পার্ট, একটা অংশ। কারণ এই বাক্যটা যদি পরিপূর্ণ হতে চাইলে তাকে অবশ্যই হতে হতো এমনটা, আমার এখনকার নিয়ম অনুযায়ী ইয়েস আই ক্যান একটা ভার্বের বেস ফর্ম। ইয়েস, আমরা মডেল ভার্বের পরে একটা বেস ফর্ম নেব, এটা আমার নিয়ম। তো যেহেতু নেই, অতএব এটাকে আমরা সেন্টেন্স বলতে পারি না। তুমি এই ধরনের বাক্য দেখেছো এবং সেখান থেকে ফিল করে একটা কথা বলেছো, এখানে আমি সন্তুষ্ট হব না। আমি কি এই মুহূর্তে শেখাচ্ছি এবং তুমি কি শিখছো সেইটাকে এখানে মানে কি বলে তুলে ধরতে হবে, ঠিক আছে? ব্যাস। তাহলে মডেল ভার্বে কিন্তু আমরা একটা মৌলিক জিনিস বলে ফেলেছি তোমাদের, যে মডেল ভার্বের ক্ষেত্রে দুটো সূত্র। সো অ্যাবিলিটি প্রকাশ করে, শি হাব ক্যান কুক আ ডেলিশিয়াস মিল, শি হাব সুস্বাদু খাবার রান্না করতে পারে, এটা হচ্ছে তার সক্ষমতা। পারমিশন, ইউ ক্যান বরো মাই বাইক ইফ ইউ নিড ইট, আপনি যদি প্রয়োজন মানে আপনার যদি প্রয়োজন হয় তবে আমার বাইকটি ধার নিতে পারেন। আপনি যদি মানে আপনার হবে এখানে, আপনার যদি প্রয়োজন হয় আমার বাইকটি ধার নিতে পারেন। রাইট, পারমিশনের ক্ষেত্রে হতে পারে এরকম, অথবা আমরা মে ইউজ করি, ইউ মে বড়ো, অথবা ইউ ক্যান, ঠিক আছে? আচ্ছা, এরপরে পসিবিলিটির ক্ষেত্রে আমরা ক্যান ইউজ করতে পারি, দিস অ্যাপ ক্যান হেল্প ইউ লার্ন ইংলিশ, এই অ্যাপটা তোমাকে ইংরেজি শেখার ক্ষেত্রে সাহায্য করতে পারে। প্রসঙ্গত আমি যে ধরনের বাক্যগুলো আমার এই ক্লাসে ইউজ করেছি বিভিন্ন সময়, সর্বদা ইউজ করছে, সেগুলো কিন্তু খুবই প্রাসঙ্গিক। এগুলো যেন তুমি সর্বদা ব্যবহার করতে পারো, সেগুলো হচ্ছে এগুলো। ওকে, এখন আমি একটা মৌলিক টেস্ট তোমাদেরকে নিই, এইখানে একটা টেস্ট দিই, দেখি সেই টেস্টের রাইট আনসারে তোমরা কতজনে পারছো। বেসিক কনসেপ্টটা হচ্ছে যে আই ক্যানট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না। এই বাক্যটাকে আমি হলো একটু নিচে নামাই, আই, এরপরে আরেকটা দেবো হচ্ছে কান্ট গো দেয়ার। অ্যান্ড প্রশ্ন হলো যে নিচের কোন বাক্যটিকে আমি সঠিক বলতে পারি? ক্যান নিয়ে কথা হচ্ছে, ক্যানের গুরুত্বপূর্ণ একটা তথ্য। দ্রুত ঝড় গতিতে আনসারটা দিয়ে দাও, দ্রুত। সো আই ক্যান নট গো দেয়ার, আমি সেখানে যেতে পারি না, অথবা আই ক্যান নট গো দেয়ার, অথবা আই কান্ট গো দেয়ার। মাশাআল্লাহ, অনেকে ট্রাই করেছো। এই নোটসটা ভেরি ইম্পর্টেন্ট, সবাই লিখে নাও। যদি কোথাও আমরা নেগেটিভের পারপাসে আসি, সর্বদাই মনে রাখবো ক্যান এবং নট এর মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? স্পেস বা কোনো ফাঁকা দেওয়া যাবে না, ক্যানট একইবারে সাথে। আর তুমি যদি এটাকে শর্ট ফর্মে লিখতে চাও, ক্যান এবং হচ্ছে নট,
ধরো এটাই হচ্ছে নিয়ম। তো ক্যান নটের সময় বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে যে এই মাঝের এনোটা অ্যাপোস্ট্রফিতে পরিণত হয়ে যায়, কান্ট। ঠিক আছে, কান্ট। তাহলে সেই দিক থেকে স্পেস দেওয়া যাবে না, দ্যাট মিনস বি নাম্বার রাইট, এবং শর্ট ফর্ম হচ্ছে সি নাম্বার রাইট। তাহলে এখানে ভুল হলো কয়টা বলো তো? প্রথম নাম্বারটা। অনেকে লেখার সময় আমি দেখেছি তোমরা অনেকে ক্যান এবং নটকে একটু স্পেস দিয়ে লেখো, কিন্তু স্পেস দেওয়া যাবে না, মনে থাকবে। খুবই ছোট্ট বিষয়, কিন্তু এগুলো শিখে রাখতে হবে, না হলে স্পোকেনে কী বলে লিখিত অংশে যে তুমি বিশেষ করে ধরা খাবে। আচ্ছা, এবার কুডের কথা বলি। পারি, পারতাম, পাস্ট অ্যাবিলিটি। তো ক্যান হচ্ছে বর্তমান অ্যাবিলিটি আর কুড হচ্ছে পাস্ট অ্যাবিলিটি, মানে আমি পারি, আমি পারতাম। যেমন হোয়েন হি ওয়াজ ইয়াঙ্গার শিহাব কুড প্লে দ্য গিটার বিউটিফুলি। ছোটোবেলায়, অর্থাৎ যখন শিহাব ছিল খুবই ছোট, শিহাব সুন্দর করে গিটার বাজাতে পারতো। তুমি খেয়াল করে দেখো, পারতো, রাইট? আমি যদি এই কথাটা বলি যে আই, একটু খেয়াল করে দেখো, পার্থক্যটা একটু বলতে হবে আমাকে। সো ক্যান আর কুডের মধ্যে একটু পার্থক্যটা দেখে নাও। শিহাব কুড প্লে গিটার বিউটিফুলি, শিহাব চমৎকারভাবে গিটার বাজাতে পারতো। আর শিহাব ক্যান প্লে মানে শিহাব পারে। পারতো দ্যাট মিনস পাস্ট অ্যাবিলিটি, আর পারে দ্যাট মিনস প্রেজেন্ট অ্যাবিলিটি। মনে থাকবে? আশা করি বুঝতে পেরেছো। শুধু তাই না, ক্যান দ্বারা আবার ফিউচারের অর্থও প্রকাশ পায়। যেমন আমি পারবো, তখন কি বলবে? আই ক্যান ডু। এই পারবোর ইংরেজিকে তুমি বলতে পারো আই ক্যান ডু, আমি পারি অথবা পারবো। সো এটা একই সাথে প্রেজেন্ট ইনডিফিনিট মিনস করে, এবং একই সাথে এটা আবার ফিউচার ইনডিফিনিট মিনস করে। এটা ডিপেন্ড করে তুমি কী ধরনের অর্থ ব্যবহার করছো তার উপর। সো কুড পাস্ট অ্যাবিলিটি, আর ক্যান মিনস হচ্ছে প্রেজেন্ট অ্যাবিলিটি। চাইলে কোনো কোনো সময় সেটা ফিউচার অ্যাবিলিটি হতে পারে। আশা করি ক্যান এবং কুডের ছোট্ট এই পার্থক্যটা বুঝতে পেরেছো তোমরা। আর যখন আমরা কোনো পোলাইট রিকোয়েস্ট করি, ভদ্রতার জন্য কুড ইউজ করি, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, রাইট? আপনি কি দয়া করে আমার হোমওয়ার্কে আমাকে সাহায্য করতে পারেন? ভদ্রতার জন্য আমরা বাকি শুরুতে কুড ইউজ করি। ওকে, এখন কোথাও যদি এইরকম একটা বাক্য দেওয়া হয়, যেমন ক্যান ইউ প্লিজ হেল্প মি, আর আরেকটা হচ্ছে কুড ইউ প্লিজ হেল্প মি, হুইচ ওয়ান ইজ বেটার? এনিওয়ান? আমার দুটি প্রশ্ন, যে এই দুইটি বাক্যের ভেতরে কোন বাক্যটাকে আমি রাইট বলবো, এবং যদি রাইট বলি সেটা রিজন, এবং রং বলি এর পেছনে রিজনটা বলতে হবে। তার সঙ্গে আরও একটি টেস্ট থাকবে, যে বলো দেখি দুইটা বাক্যের ভিতরে কোন বাক্যটা রাইট। সো আই কুড বি আ লয়ার, লয়ার, এটা হচ্ছে ব্ল্যাক হবে। ওকে, আর আরেকটি দেব আই কুড হ্যাভ বিন, আই কুড হ্যাভ বিন আ লয়ার। মাশাআল্লাহ, ইয়েস, অনেকে রাইট আনসার দিয়েছ। এবার একটু দেখে নাও তোমরা। বেসিকলি যখন আমরা রিকোয়েস্টের কথা বলি ভদ্রতার সাথে, তখন কুড ইজ দ্য বেস্ট আনসার, এটা হচ্ছে বেস্ট। কিন্তু এটাকে আমরা রং বলতে পারি না। হ্যাঁ, যেমন ক্যান ইউ প্লিজ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, তখন আর ভদ্রতা থাকে না, ডিরেক্ট প্রশ্ন হয়ে যায়। তো প্রশ্ন করার ক্ষেত্রে ক্যান ইউ প্লিজ হেল্প হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু যেহেতু প্লিজ দেওয়া রয়েছে তাহলে তোমাকে কুড ইউজ করতে হবে। এই বাক্যটাই যদি কোনোভাবে প্লিজ না থাকতো, সো ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, তখন আবার এটাই হচ্ছে বেস্ট। কিন্তু যখনই প্লিজ ইউজ করা হবে তখন কুড ইউজ করতে হবে। সো এই ছোট্ট নোটসটা তোমরা একটু করে নাও, যে কুড ইজ ইকুয়াল টু হচ্ছে প্লিজ। হয় প্লিজ কথাটি উল্লেখ থাকবে, নতুবা PLEAS, প্লিজ। কুড ইজ ইকুয়াল টু হচ্ছে প্লিজ। হ্যাঁ, প্লিজ, কাইন্ডলি, এই টাইপের শব্দগুলোর জন্য বা এই টাইপের ঘটনাগুলোর জন্য বেসিক্যালি তোমার কুড ইউজ করতে হয়। ওকে, সো আই কুড বি আ লয়ার, আমি যদি লয়ার হতাম, আমি লয়ার হতাম। হ্যাঁ, অতীতে কোনো কিছু হওয়ার প্রসঙ্গ আসলে আমরা হচ্ছে কুড হ্যাভ ইউজ করবো, কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। দুইটা বাক্যকে দেখে রাইট মনে হতে পারে যে আই কুড বি আ লয়ার, যে আমি আইনজীবী হতাম, কিন্তু অবশ্যই অতীতে কোনো কিছু হওয়া অর্থে কুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল বাকি অংশ। এটা হচ্ছে কুড হ্যাভের একটা এক্সট্রা নিয়ম। সেদিক থেকে বেস্ট আনসার হলো এই, রাইট উত্তর হচ্ছে বি নাম্বারটা। ওকে, মোটামুটি এইটুকু জানলেই হয়, এর বেশি এখানে জানলে টাইম নষ্ট হবে। শুধুমাত্র আমরা মে এবং মাইটে চলে আসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক আছে মে এবং মাইট। সো মে এবং মাইট, মে দ্বারা পারমিশন প্রকাশ পায়। অবশ্যই আমরা এই কথা বলি যে মে আই গো আউট উইথ মাই ফ্রেন্ডস টুনাইট, আমি কি আজ রাতে আমার বন্ধুদের সাথে বাইরে যেতে পারি। সো পারমিশনের জন্য মে। ওকে, সো পসিবিলিটির জন্য যদি শি মে জয়েন আস ফর ডিনার, পসিবিলিটি সে আমাদের সাথে রাতে খাবারে যোগ দিতে পারে, অথবা ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। এই পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে বেস্ট আনসার হচ্ছে মে। যদিও দুইটা আনসারকে আমরা কাছাকাছি নিতে পারি, মে অথবা মাইট, কিন্তু মেটা হচ্ছে বেস্ট। ওকে, এরপর আসো মাইটের প্রসঙ্গে। পসিবিলিটি শিহাব মাইট ভিজিট দ্য গ্র্যান্ড প্যারেন্টস দিস উইকেন্ড, অর্থাৎ মাইট দ্বারা পসিবিলিটি বা সম্ভাবনা প্রকাশ পায়। শিহাব এই সপ্তাহে তার দাদু দিদার কাছে যেতে পারে, মাইট, এটাও সম্ভাবনা।
পোলাইট রিকোয়েস্টের জন্য, সাজেশনের জন্য পরামর্শ দেওয়া হচ্ছে ইউ মাইট ওয়ান্ট টু টেক আ জ্যাকেট, ইটস চিলি আউটসাইড। আপনি হয়তো একটি জ্যাকেট নিতে চাইবেন, বাইরে প্রচণ্ড ঠান্ডা। একটু যদি আমরা কাউকে ভদ্রতার সাথে কোনো সাজেশন দিতে চাই তাহলে আমরা মাইট ইউজ করব। আমি যদি এই জায়গাটায় ইউ হ্যাভ টু অথবা আমি অন্য কিছু বলে ফেলি তাহলে সেটা দ্বারা কর্কশতা প্রকাশ পায়, কিন্তু যদি ভদ্রতার সাথে বলতে চাই তাহলে মাইট। দেখো আমি যে টপিকগুলো এখন পড়াচ্ছি সেটা শুধুমাত্র লিখিত অংশের জন্য নয় বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নয়, এখান থেকে ফিল করে স্পোকেনে প্রচুর পরিমাণে কাজে দেয় এটা। শি হ্যাভ মাইট ভিজিট, তাহলে এটি দ্বারা পসিবিলিটি প্রকাশ পেয়েছে। আমি চাইলে এখানে মেয়েও ইউজ করতে পারি, ওকে, আবার মাইট ইউজ করতে পারি। ব্যাস, এই হচ্ছে মূলত মে এবং মাইটের ব্যাপার। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটি হচ্ছে একটু নোটটা করে রাখতে হবে। সেটা হলো যে ক্যান বলি, ওকে, অথবা কুড বলি, অথবা মে বলি, ইজ ইকুয়াল টু সবগুলো দ্বারাই কিন্তু পারমিশন প্রকাশ করা যায়, অর্থাৎ অনুমতি প্রকাশে এগুলো ব্যবহার করা যায়। সবগুলো ক্ষেত্রেই কিন্তু আমরা পারমিশনের জন্য এটা ইউজ করতে পারি। যেমন একই কথা, যেমন ক্যান ইউ হেল্প মি, ক্যান ইউ হেল্প মি, এই একই বাক্যকে যদি বলি হচ্ছে যে কুড ইউ হেল্প মি, আমি যদি একই বাক্যকে বলি মেও হেল্প মি, এখন এই তিনটি বাক্য দিয়ে যদি প্রশ্ন করা হয় কোনটা সঠিক, কোনটা ব্যবহার করতে হবে, তুমি তাহলে কি বলবে? ক্যান ইউ হেল্প মি, কুড ইউ হেল্প মি ইত্যাদি। আনসারটি আমি দেবো না, তোমরা ট্রাই করবে, আর ট্রাই করার মাঝেই আমি রিজনটা একটু বলে দিই। যেমন মে ইজ ফর্মাল, মে ইজ ফর্মাল, মেয়েটাকে আমরা বলছি ফর্মাল, ওকে। অন্যদিকে আমরা যদি কুডের কথা বলি, কুড ইজ মোর ফর্মাল, মোর ফর্মাল দেন কার তুলনায় বলতো? একটা রয়েছে শুধুমাত্র, সেটা হচ্ছে মে, অর্থাৎ মেয়ের তুলনায় কুড হচ্ছে বেশি ফর্মাল। ওকে, তাহলে মেয়েটাকে আমরা বলছি ফর্মাল, আর কুড ইজ মোর ফর্মাল, মানে কুড হচ্ছে আরও ভালো, আরও ফর্মাল কার তুলনায়? মে এর তুলনায়। তাহলে অবশ্যই আমরা মে ব্যবহার না করে কুড ইউজ করব। আর প্রশ্ন করার ক্ষেত্রে, ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে আমরা আসলে ক্যান ইউজ করতে পারি না। ক্যান দ্বারা ডিরেক্ট প্রশ্ন হয়, তার ভিতরে ভদ্রতার কোনো প্রশ্ন থাকে না। দেখো, একজন মানুষকে যখন আমি প্রশ্ন করি, সেই প্রশ্নটাই যদি একই সাথে প্রশ্ন প্লাস ভদ্রতা হয়, এটা ভালো নয়? অবশ্যই এটা ভালো, প্রশ্ন প্লাস ভদ্রতা। কিন্তু একজন মানুষকে শুধুই প্রশ্ন করলাম, সাথে ভদ্রতার কোনো ছোঁয়া নেই, তাহলে সেটা কিন্তু নিঃসন্দেহে খারাপ। যার কারণে এই কুড দ্বারা একই সাথে প্রশ্ন এবং ভদ্রতা মনে রাখতে হবে দুটো কথা। একটা হচ্ছে কোয়েশ্চেন প্লাস পোলাইট সেন্স, POLIT, পোলাইট সেন্স। এই দুইটাই কুডের মধ্যে বিরাজমান, সেই জন্য বলা হয় কুড ইজ মোর ফর্মাল দ্যান মি। আর ক্যান দ্বারা ডিরেক্ট প্রকাশ হয়, হ্যাঁ, যেটা খুব বেশি যৌক্তিক নয়। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট উত্তর করেছো। যেহেতু গ্রামার শেখার আয়োজন চলছে, তাই আমি চাইবো যে ছোটোখাটো বিষয়গুলো রাইট একটু বুঝে শুনে রাইট আনসার করবে, কেমন? এখন ছোট্ট একটা টেস্ট দিই এবং তোমরা আমাকে বলবে হুইচ ওয়ান ইজ রাইট। সো মে ইউ হ্যাভ, বলবো হচ্ছে may you have a wonderful may you have a wonderful birthday, okay, so শেষে দিব ফুল স্টপ, may you have, এরপরে শেষে দেব কোয়েশ্চেন মার্ক, এবং আরেকটিতে দেব হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন, এবং প্রশ্ন করছি চুজ দ্য কারেক্ট আনসার। যেহেতু আমরা মেয়ের ব্যবহারের মধ্যে রয়েছি, জানা খুব খুব জরুরি। এই ধরনের বাক্য তোমরা অবশ্যই দেখো, চুজ দ্য কারেক্ট আনসার। ঝড়ো গতিতে ঝটপট করে জানাও দেখি মডেল ভার্ব মেয়ের এখানে কি ব্যবহার হয়েছে এবং সবশেষে কি হবে। সবগুলো বাক্যই সেম, মে ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল বার্থডে, ফুল স্টপ, কোয়েশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন। দেখো কত মত, কিন্তু এর ভিতরে রাইটটা শুধু একটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই রাইট উত্তর হচ্ছে এই নাম্বারটা। সো হেয়ার ইটস এ রাইট আনসার। সো মে ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল বার্থডে, তোমার চমৎকার জন্মদিন কাটুক, এটাকে বেসিক্যালি বলা হচ্ছে উইশ। হ্যাঁ, এটা হচ্ছে ফর্মাল উইশ, ফর্মাল উইশ, ফর্মাল উইশ। এই জাতীয় বাক্যগুলোতে কিন্তু আমরা কোনো প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে পারবো না। যেমন প্রথম বাক্যটায় মে ইউ হেল্প, এই জায়গাটায় কিন্তু আমি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছিলাম, কিন্তু সেটা করা যাবে না। তো মে দিয়ে যখন কোনো বাক্য শুরু হয় তখন কিন্তু সেটা অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়, মনে আছে তো? মে দ্বারা শুরু হলে সেটা অপটেটিভ সেন্টেন্স হয়ে যায়। সো উইশ অপটেটিভ সেন্টেন্স। একটু রিপিট করলাম যেহেতু এটা পূর্বের আলোচনা। সেন্টেন্স, ACNTENC, সেন্টেন্স। ওকে, এই হচ্ছে মোটামুটি মেয়ের প্রসঙ্গ আসবে, মেয়ের সঙ্গে এইটুকুই।
আর মেয়ের সঙ্গে রয়েছে হচ্ছে গিয়ে মাইটের কিছু সম্পর্ক। আমি যদি মাইটের কথা বলি তো মাইট, শিহাব মাইট বা মেয়ে ওই সম্ভাবনা আমি তো বলে দিয়েছি, মাইট শেষ। এবার আসো মাস্ট এবং শুড, এটা একটু বেশি বেশি ইম্পর্টেন্ট। আমরা মাইট এবং শুড নিয়ে একটু কথা বলতে পারি, একটু জায়গা করে নিই। আচ্ছা, মাস্ট এবং শুড স্বাভাবিকভাবেই নেসেসিটি বা অব্লিগেশনের জন্য আমরা মাস্ট ইউজ করি, নেসেসিটি বা অব্লিগেশনের জন্য মাস্ট ইউজ করি। মাস্টের পরিবর্তে অবশ্য আমরা একটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে হ্যাভ টু। তার মানে মাস্টের পরিবর্তে তুমি হ্যাভ টু ব্যবহার করতে পারো। মাস্ট দ্বারা একেবারে হ্যাভ টু দ্বারা কর্কশ কোনো কিছু বোঝায়, কিন্তু যখন তুমি কোনো কিছু প্রয়োজনীয়তা এবং অব্লিগেশন বাধ্যতামূলক কথা বলবে সেখানে মাস্ট ইউজ করা বেস্ট। ইউ মাস্ট ওয়ার আ হেলমেট হোয়েন রাইডিং আ বাইক। বাইক চালানোর সময় আপনাকে হেলমেট পরতে হবে। এই হবে নেসেসিটি, অব্লিগেশন, বাধ্যতামূলক অর্থে মাস্ট ইজ দ্য বেস্ট আনসার। ওকে, স্ট্রং রিকমেন্ডেশন অর্থাৎ একেবারে শক্তিশালী আমি যদি কোনো কিছু প্রকাশ করতে চাই, সাপোর্টের কথা বলি, তাহলে সেখানে মাস্ট ব্যবহার করা খুবই দরকার। যেমন ইউ মাস্ট ট্রাই দ্য ম্যাঙ্গোজ ফ্রম দিস মার্কেট, দে আর দ্য বেস্ট। আপনাকে অবশ্যই এই বাজারে আম চেষ্টা করতে হবে, এগুলো সেরা, মানে এই বাজারে আমগুলো নিতে হবে, খেতে হবে, এটাই সবচেয়ে সেরা। স্ট্রং রিকমেন্ডেশনের সময় সর্বদাই মাস্ট ইউজ করতে হয়। তো আমরা যখন এই কথাটাই বলি, যদি আমি বলি যে ইউ মাস্ট ট্রাই ম্যাঙ্গোজ ফ্রম দিস মার্কেট, ওকে, আর আরেকটা বাক্যতে যদি বলি যে ইউ হ্যাভ টু, দুইটা বাক্যই সঠিক, দুইটাই মডেল ভার্ব, এরপরে বেস ফর্ম, কোনো সমস্যা নেই, কিন্তু অর্থর দিক থেকে এবং গুরুত্বের দিক থেকে একটা বাক্য শ্রেয়। আমি যদি এই জায়গাটার কথা গুরুত্ব দিই, এখান থেকে আমি কিনতে হবে, বেশি বেশি ফোর্স দিতে চাই, স্ট্রং রিকমেন্ডেশন করতে চাই, তাহলে মাস্ট। আর যদি আমি সিম্পল ওয়েতে বলতে চাই যে ইউ হ্যাভ টু ট্রাই ম্যাঙ্গোজ ফ্রম দিস মার্কেট, তাহলে হ্যাভ টু। তার মানে আমি স্পোকেনে হোক বা লেখার ক্ষেত্রে হোক, আমি সেই কথাটাকে কতটা গুরুত্ব দিয়ে প্রকাশ করছি বা করতে চাই, এটা ডিপেন্ড করবে কিন্তু আমার এই মডেল ভার্ব ব্যবহারের উপর। সো একটা জিনিস কি তোমরা ফিল করতে পারছো কিনা যে মডেল ভার্ব একটা বাক্যের অর্থকে কখনো কখনো স্বাভাবিক করে, কখনো কখনো খুব বেশি জোরালো করে। এটাও হচ্ছে মডেল ভার্বের ব্যবহারের একটা বিশেষ ক্রেডিট। ওকে, সো এই হচ্ছে মোটামুটি মাস্টের যে ব্যবহারটা স্বাভাবিকভাবে। আচ্ছা, এরপরে আসো শুড নিয়ে একটু কথা বলি। শুড, সো ইউ শুড ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার এভরিডে। শুড মানে হলো উচিত। এই শুডের একটা সমর্থক শব্দ আছে, আমি একটু লিখে দিই, OUGHT, অট টু। শুডের একটা সমর্থক শব্দ রয়েছে যেটাকে আমরা বলি অট টু। ওকে, শুড মানে হলো উচিত। আমরা যেসব বাক্যগুলোতে উচিত কথা বলি সেই সব জায়গাতে শুড ইউজ করি। সাধারণত শুড দ্বারা অ্যাডভাইস প্রকাশ পায়। ইউ শুড ড্রিঙ্ক প্ল্যান্টি অফ ওয়াটার এভরিডে। আপনার প্রতিদিন প্রচুর পানি পান করা উচিত। শুড সিম্পলি ইটস অ্যান অ্যাডভাইস। এক্সপেকটেশন, আমি ধরো কোনো কিছু প্রত্যাশা করছি, দ্য মেইল শুড অ্যারাইভ বাই নোন। ডাকটা বা এই মেইলটা দুপুরের মধ্যে আসা উচিত, মানে আপনার এখানে থাকা উচিত, যাওয়া উচিত, নেক্সট ডে ভুল না করা উচিত। এইসব ক্ষেত্রগুলোতে আমরা কী ব্যবহার করি? শুড ব্যবহার করি। ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে, আদেশ উপদেশ অনুরোধের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই শুডের ব্যবহার। এবার একটা মজার রহস্য আমি তোমাদের সামনে একটু উন্মোচন করি, একটু ভালো করে তোমরা খেয়াল করো। যেমন তোমরা বিশেষ করে যারা ট্যাগ কোয়েশ্চেন করো, ট্যাগ কোয়েশ্চেনের সঙ্গে তোমরা কতজন পরিচিত রয়েছে একটু ঝটপট করে একটু আমাকে কমেন্টে জানাও। ট্যাগ কোয়েশ্চেন, ওকে। সো তোমরা এরকম বাক্য দেখবে যে দেয়ার, হয়তো বা এরকম একটা বাক্য থাকলো যে ইউ অট টু, OUGHT, ইউ অট টু সলভ ইট। ওকে, তোমরা অনেকে রেসপন্স করছো ইয়েস। ট্যাগ কোয়েশ্চেন দ্যাট মিনস হলো প্রথমে একটা বাক্য এবং এরপরে বাকি অংশটা ছোট্ট একটা প্রশ্ন লাগাতে হয়। ওকে, সো এই ট্যাগ কোয়েশ্চেনের সময় আমি এখন তোমাদেরকে দুইটা অপশান দিচ্ছি, যেহেতু আমরা শুড নিয়ে কথা বলছি। এখানে আমি দুইটা অপশান দিচ্ছি। আমরা জানি যে ট্যাগ কোয়েশ্চেনে মডেল ভার্বটা চলে আসে, ওকে, অটন্ট ইউ, আর বিটা হচ্ছে শুডন্ট ইউ। ওকে, সো ট্যাগ কোয়েশ্চেন। এবার আমাকে বলো তো এই দুইটা কোয়েশ্চেন্সের ভেতরে, দুটো অপশানের ভেতরে কোন বাক্যটিকে আমি রাইট বলবো যে ইউ অট টু সলভ ইট, তোমার এটা সমাধান করা উচিত। এনিওয়ান হ্যাভ এনি আইডিয়া? ইয়েস, রাইট উত্তর হচ্ছে দুইটাই, মানে বোথ আর কারেক্ট। বোথ, আগে আমি বলে দিই, বোথ আর কারেক্ট। এখন প্রশ্ন হলো যে স্যার আমি এখানে দেখতে পাচ্ছি অট টু রয়েছে, তাহলে অটেন্ট ইউ এটাই তো হওয়ার কথা, এটাই বেস্ট, তাহলে আপনি কেন শুডেন্ট ইউ এটাকে রাইট বলছেন? আসলে তোমাকে জেনে রাখতে হবে অট টু মানে উচিত, আবার শুড মানে উচিত। সর্বদাই মনে রাখবে শুডটা হচ্ছে ফর্মাল, মানে সব ক্ষেত্রে এটা ইউজ করা যায়। এবং প্রসঙ্গত এটা বলে দিই, সেটা হচ্ছে যে এটা একই সাথে হচ্ছে রিটেন অ্যান্ড স্পোকেন, উভয় ক্ষেত্রে তুমি শুড ইউজ করতে পারবে। ওকে, শুড ইউজ করতে পারবে।
ইনস্টেড অফ কিসের পরিবর্তে বলো তো? হ্যাঁ, অট টু এর পরিবর্তে। তাহলে অট টু এর OUGHT, হ্যাঁ অট টু এর পরিবর্তে তুমি শুড ব্যবহার করতে পারবে। আর সে কারণে কোনো জায়গাতে তুমি দেখবে যে অট টু এর পরিবর্তে তার ট্যাগ কোশ্চেন ইউজ করা হয়েছে শুডেন্ট ইউ, অর্থাৎ নর্মাল বাক্যতে অট টু থাকতে পারে কিন্তু আনসার করার সময় সেখানে ঠিকই শুডেন্ট করা হয়েছে। তার মানে অট টুকে আমরা শুড দিয়ে রিপ্লেস করতে পারি। আশা করি এই ধরনের ট্যাগ কোশ্চেন দেখার পর তোমার মনের ভিতরে প্রশ্ন আসবে না যে আচ্ছা বাক্যটায় তো রয়েছে অট টু, তাহলে শুড কোথা থেকে আসলো? দুইটা আনসারই রাইট, কিন্তু বেস্ট হচ্ছে শুড আমরা উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। ক্লিয়ার? আশা করি বুঝে নিয়েছো। এবার আসো শ্যাল এবং উইল নিয়ে একটু কথা বলবো। দেখো 50 বেসিক ক্লাসের বিষয়টা হলো যে আমি তোমাদেরকে মৌলিক জিনিসটা দিয়ে দেবো, এরপর তোমরা যে কোনো জায়গাতেই যাও হর হামেশায় সেগুলো তোমরা ইজিলি ধরতে পারবে যে আসলে কী থেকে কী হয়েছে। শ্যাল এবং উইল নিয়ে আমরা আলোচনা করার পূর্বেই একটা ছোট্ট বাক্য দিই তোমাদেরকে, দেখি কে পারো বলতে কোন আনসারটা রাইট। সেটা হচ্ছে যে উই উইল সলভ ইট। আরেকটি বাক্য হলো, আসলে না যারা ইংরেজি শেখার ব্যাপারে অত আগ্রহ নেই, ইংরেজি যাদের ধ্যান জ্ঞান না, তারা এই ক্লাসগুলোতে মজা পাবে না। কারণ এই ক্লাসগুলো নেওয়ার সময় তোমাকে ইমপ্রেস করার জন্য এবং মিথ্যা কথা বলে তোমাকে বিশেষ কিছু দিয়ে মোটিভেশন করা হয় না, শুধু ইনফরমেশন দেওয়া হয়। একটা 1 ঘন্টা ক্লাসে প্রচুর ইনফরমেশন থাকে। সেখান থেকে দেখো যারা ডেডিকেটেড তারা ছাড়া তো এখানে আসলে মজা পাবে না রে বাবা। সবাই কি মজা পাবে নাকি? মজা পাবে না তো। আচ্ছা, তাহলে এই দুটা অপশান দিয়ে যদি প্রশ্ন করি, উই উইল সলভ ইট আর উই শ্যাল solve it, which one is right? Choose the correct sentence. ওকে ডান, তোমরা বুঝে ফেলেছো। সেটি হচ্ছে এখানে আমি বিশেষ করে উইল এবং শ্যালের একটা পার্থক্য বোঝাবো। অনেকের প্রশ্ন থাকে যে স্যার কোথায় শ্যাল ব্যবহার করবো আর কোথায় উইল ব্যবহার করবো। দেখো প্রথম যে কথাটা, শ্যাল এবং উইল বেসিক্যালি এটা দ্বারা ফিউচার টেন্সের একটা প্রকাশভঙ্গি, মানে শ্যাল এবং উইল দ্বারা বেসিক্যালি ফিউচার টেন্সকে মিন করা হয়। কিন্তু তোমাদের কাছে একটা চমৎকার আমি বিষয় বলবো যে শ্যাল এবং উইল কিন্তু মূলত ফিউচার টেন্সের বৈশিষ্ট্য না। শ্যাল এবং উইল মূলত ফিউচার টেন্সের বৈশিষ্ট্য না, কারণ মডাল ভার্ব, যতগুলো মডাল ভার্ব বললাম, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, যতগুলো বললাম, কোনো মডাল ভার্ব, যে 9টি ভার্বের কথা বললাম মডাল ভার্ব, তারা নিজস্ব কোনো টেন্সের জন্য নির্দিষ্ট ডেডিকেটেড কোনো এরা অক্সিলারি ভার্ব না। আর এ কারণেই ইংরেজি গ্রামারে এখন বলা হচ্ছে যে ফিউচার টেন্স নামে কোনো টেন্সের অস্তিত্ব নেই। এখন আমি জানি অনেকে প্রতিবাদ করবে, অনেকে বলবে যে কীভাবে, আসলে শ্যাল বা উইল দিয়ে ফিউচার টেন্স প্রকাশ করার দরকার নেই রে বাবা। ইংরেজিতে এরকম অনেক বাক্য আছে যে শ্যাল বা উইল ব্যবহার না করেই তুমি ফিউচার টেন্স করতে পারো। সেটা আমি দেখাচ্ছি তোমাদের। আগে রাইট আনসারটা বলে দিই, উইল বা শ্যাল, এখানে তুমি দুইটাই রাইট করতে পারো। সো এটাও রাইট, এটাও রাইট। কিন্তু আমি যদি অ্যাকর্ডিং টু ক্যামব্রিজ গ্রামার ভিউ, জাস্ট ক্যামব্রিজের একটা গ্রামার ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করি, তারা কি বলছে, জাস্ট তারা বলছে যে ফার্স্ট পারসন অর্থাৎ আই অথবা উই, আই অথবা উই এরপর যদি আমরা শ্যাল ইউজ করি তাহলে সেটা হচ্ছে সিম্পল ইউজ এবং এটা হচ্ছে ফর্মাল। আমরা সিম্পল ইউজ এবং এটাকে ফর্মাল ইউজ করতে পারি। কিন্তু উইলটা হচ্ছে অল সাবজেক্ট, অল পারসন, এরপরে হচ্ছে উইল। তার মানে অল সাবজেক্টের ভিতরে কিন্তু আই এবং উইও রয়েছে। সো আই এবং উইয়ের জন্য স্পেশালি রিকমেন্ডেড হচ্ছে শ্যাল। আর যদি তুমি আই বা উই ব্যতীত মানে সহ অন্যান্য সাবজেক্টের কথা বলো তাহলে সেখানে তুমি ইউজ করবে উইল। তার মানে